বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম শ্রেণী বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো গত ক্লাসে আমরা স্বদেশপ্রেম রচনা পড়িয়েছি। এই রচনার মাধ্যমে দেশপ্রেমে আমরা উদ্বুদ্ধ হওয়ার অনুপ্রেরণা পেয়েছি। আজকেও এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের দেশের সাথে সম্পর্কিত, অর্থাৎ ভাষার সাথে সম্পর্কিত একটি বিষয় আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় শব্দের শ্রেণীবিভাগ। বাংলা একটি সমৃদ্ধ ভাষা। পৃথিবীর একমাত্র জাতি বাঙালি যারা ভাষার জন্য আত্মত্যাগ করেছিল। এই ভাষাটি সমৃদ্ধি এবং বর্তমানে প্রায় বৃহত্তম ভাষা হিসেবে বাংলা ভাষার স্থান ষষ্ঠ। অনেক শব্দ এই ভাষায় ব্যবহৃত হয়। সেই শব্দ উৎস থেকে আমাদের বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে শব্দ এসে এই ভাষাটিকে সমৃদ্ধি দান করেছে। তো বাংলা ভাষায় যে শব্দগুলো ব্যবহৃত হয় সেই শব্দগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। এখানে আমরা তিনটি দৃষ্টিকোণ বিবেচনা করি। একটি হচ্ছে উৎস বিবেচনায়। উৎস বিবেচনায় আমরা কি বলতে পারি? দুই নম্বর যদি আমরা বলি, দেখো গঠন বিবেচনায় এবং পদ বিবেচনায় শব্দের প্রকারভেদ। গঠন বিবেচনায় প্রকারভেদ, আর 3 নম্বর হচ্ছে পদ বিবেচনায়। শব্দকে এই তিনটি দৃষ্টিকোণ থেকে আমরা বিভাজন করতে পারি। বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা। এই ভাষায় বহু শব্দ আছে। সেই শব্দগুলো কিভাবে বাংলা ভাষায় এলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের যে উৎস, অর্থাৎ শব্দটি কোথা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে তার উপরে ভিত্তি করে বাংলা ভাষার শব্দগুলো 4টি ভাগে ভাগ করতে হয়। উৎস বিবেচনায় বাংলা ভাষার শব্দ 4 প্রকার এবং এই শব্দগুলো সম্পর্কে আমরা সবাই অবগত। প্রথমে রয়েছে তৎসম শব্দ। উৎস বিবেচনায় আমরা শব্দের যে প্রকারভেদ দেখতে পাচ্ছি, এখানে শব্দ রয়েছে 4 প্রকারের। তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তৎসম শব্দ, এই শব্দগুলো সরাসরি সংস্কৃত ভাষা থেকে, অর্থাৎ তৎসম শব্দগুলো হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। আমাদের প্রাচীন ভারতীয় যে আর্য ভাষা আছে, এই আর্য ভাষা বিবর্তনের ফলে সংস্কৃত বা তৎসম শব্দ যেভাবে ছিল সেই একই রূপে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় পরিবর্তিত হয়ে যে সংস্কৃত শব্দের উদ্ভব হয়েছিল বা সংস্কৃত ভাষার উদ্ভব হয়েছিল, সেই ভাষায় যে শব্দগুলো ব্যবহৃত হয়, যে রূপে ব্যবহৃত হয়, সেই একই রূপে আমাদের বাংলা ভাষাতেও ব্যবহৃত। অর্থাৎ সংস্কৃত ভাষার শব্দ এবং বাংলা ভাষার শব্দের মধ্যে যখন অভিন্নতা থাকে তখন তাকে বলা হয় তৎসম শব্দ। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে কোনোরূপ পরিবর্তন ছাড়াই হুবহু তৎসম শব্দগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়। যেমন হস্ত, এটি
তৎসম শব্দ। তারপরে চন্দ্র একটি তৎসম শব্দ। তারপরে মনুষ্য তৎসম শব্দ। এরকম বহু শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়, যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে অর্থাৎ পরিবর্তিত না হয়ে হুবহু যেভাবে সংস্কৃত ভাষায় ব্যবহৃত হতো আমাদের বাংলা ভাষা থেকে একইভাবে ব্যবহৃত হয়েছে। আর তদ্ভব শব্দটি প্রাচীন ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়ে যে শব্দ বাংলা ভাষায় একেবারে ভিন্ন রূপে নতুনভাবে এসেছে সেই শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। এই তৎসম শব্দ থেকেই মূলত তদ্ভব শব্দের উৎপত্তি, অর্থাৎ তৎসম শব্দটি পরিবর্তিত হয়ে আমাদের বাংলা ভাষায় নতুন রূপে ব্যবহৃত হয়েছে। এ কারণে এই শব্দ তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। যেমন হস্ত তৎসম শব্দ, কিন্তু বাংলা শব্দ কি? বাংলা শব্দ হচ্ছে হাত। চন্দ্র তৎসম শব্দ, বাংলা শব্দ হচ্ছে চাঁদ। মনুষ্য থেকে মানুষ। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমাদের বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষায় পরিণত হয়েছে। এদেশে যারা বসবাস করত জনগোষ্ঠী, বাংলা ভাষী যে সকল জনগোষ্ঠী, এদেশে আদি জনগোষ্ঠী যারা ছিল, তাদের ভাষা থেকে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় বর্তমানে প্রচলিত আছে বা ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলোকে বলা হয় দেশি শব্দ। তোমরা অনেকে নিশ্চয় জানো সেই দেশি শব্দগুলো কি। যেমন একটি প্রাচীন একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো এই ছবিটি তোমরা চিনতে পারো কিনা? হ্যাঁ, কিসের ছবি? এটি হচ্ছে ঢেকির ছবি। তাহলে ঢেকি দেশি শব্দ, ডাব দেশি শব্দ, কুলা দেশি শব্দ, এরকম অনেক দেশি শব্দ আছে। তাহলে ঢেকি, ডাব, কুলা এই শব্দগুলো এদেশের মানুষ আগে থেকেই ব্যবহার করতো। সেই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় এখনও প্রচলিত আছে, এখনও ব্যবহৃত হয়। অতএব সেই শব্দগুলোকে বলা হয় দেশি শব্দ। আর বিভিন্ন কারণে বিদেশি বহু দেশের মানুষ আমাদের এই ভারতীয় উপমহাদেশে এসেছিল। কেউ ব্যবসা করার জন্য, কেউ ধর্ম প্রচারের জন্য, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন দেশের মানুষ এদেশে এসেছে। তাদের ভাষা থেকেও শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে। সেই শব্দগুলোকে বলা হচ্ছে বিদেশি শব্দ। এর মধ্যে আরবি শব্দ আছে, ফার্সি শব্দ আছে, ইংরেজি শব্দ আছে, পর্তুগিজ শব্দ আছে, হিন্দি শব্দ আছে, তুর্কি শব্দ আছে। এরকম অনেক ভাষার শব্দ নিয়ে আমাদের বাংলা ভাষাটি সমৃদ্ধ ভাষায় পরিণত হয়েছে। যেমন আমরা ইসলাম, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, কলম, নগদ, এই শব্দগুলো কোন ভাষা থেকে আগত? এই শব্দগুলো কিন্তু আরবি ভাষা থেকে আগত। আবার চশমা, তারিখ, নামাজ, রোজা, এই শব্দগুলো কিন্তু ফার্সি ভাষা থেকে আগত। আমরা কয়েকটি ছবি দেখি, দেখো কিছু ছবি দেখা যাচ্ছে। কিসের ছবি? একটি হচ্ছে আনারস, আলমারি, চাবি, পাউরুটি। চারটি ছবি আমরা দেখছি, আনারস, আলমারি, চাবি, পাউরুটি। এর সাথে আরেকটি ছবি আমি যুক্ত করেছি, বালতি। এই প্রতিটাই কিন্তু শব্দ। আনারস একটি শব্দ, আলপিন একটি শব্দ, আলমারি একটি শব্দ, চাবি একটি শব্দ, পাউরুটি একটি শব্দ, বালতি একটি শব্দ। এই শব্দগুলো একটি বিদেশি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় আগত। বলো দেখি
কোন ভাষা থেকে এই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় এসেছে? আমরা নিশ্চয়ই তোমরা আগে পড়েছো। কোন ভাষা থেকে? হ্যাঁ, সঠিক ধরেছ। এই ভাষার যে ভাষা থেকে এই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেই ভাষাটি হচ্ছে পর্তুগিজ ভাষা। অর্থাৎ পর্তুগিজ ভাষা থেকে এই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় এসেছে। কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ। কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি ভাষার শব্দ। চাকর, চাকু, তোপ, দারোগা। এই যে চাকর, চাকু, তোপ, দারোগা এগুলো কিন্তু তুর্কি ভাষার শব্দ। পানি কোন ভাষার শব্দ? পানি হিন্দি ভাষার শব্দ। আবার অনেক ইংরেজি শব্দ কিন্তু আমরা ব্যবহার করি। দেখো, ফ্যান, কলেজ, স্কুল, নোভেল, কম্পিউটার, এরকম শব্দ, ইন্টারনেট, এগুলো সবই কিন্তু ইংরেজি ভাষা থেকে আমাদের বাংলা ভাষার মধ্যে স্থান করে নিয়েছে। তাহলে উৎস বিবেচনায় আমাদের বাংলা ভাষার শব্দগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়? উৎস বিবেচনায় আমাদের বাংলা ভাষার শব্দগুলোকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এরপরে আসো গঠন বিবেচনায় শব্দের প্রকারভেদ। আমরা জানি যে গঠনগত দিক থেকে বাংলা ভাষার শব্দগুলোকে 2টি ভাগে ভাগ করা হয়। নিশ্চয়ই তোমরা বলতে পারবে কি কি? একটি হচ্ছে মৌলিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক শব্দ বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না। বিশ্লেষণ করলে অর্থবোধক শব্দ অংশ পাওয়া যায় না। এ কারণে সেই শব্দগুলোকে বলা হয় মৌলিক শব্দ। এর মধ্যে মূল লুকিয়ে রয়েছে, অর্থাৎ মূল শব্দগুলোই হচ্ছে মৌলিক শব্দ, যার বিশ্লেষিত রূপ নেই, বিশ্লেষণ করা যাকে যায় না, বা বিশ্লেষণ করলেও অর্থবোধক কোনো অংশ বা শব্দ আমরা পাই না। যেমন হাত, যেমন ফুল, চাঁদ, এই শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ। অনেক উদাহরণ তোমরা দেখতে পারবে, জানতে পারবে। সাধিত শব্দগুলো বিশ্লেষণ করা যায় বা ভাঙা যায়। আমরা এর আগেও পড়ছি সাধিত শব্দ কিভাবে গঠিত হয়। উপসর্গ এবং প্রত্যয় যোগে অথবা সমাসের প্রক্রিয়ায় সাধিত শব্দগুলো গঠিত হয়। তাহলে বোঝা যাচ্ছে এর মাঝে একটি মৌলিক শব্দ আছে। এ কারণে সাধিত যে শব্দ বিশ্লেষণ করলে অর্থবোধক শব্দ পাওয়া যায় তাকে বলা হয় সাধিত শব্দ। যেমন আমরা যদি বলি, একটি উদাহরণ যদি তোমাদেরকে দিই তাহলে তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে। ধরো সিংহাসন একটি শব্দ। এখানে বিশ্লেষণ করলে আমরা 2টা শব্দ পাই, একটা সিংহ আর একটি আসন, সাধিত শব্দ। একইভাবে উপহার, এখানেও দেখো তোমাদের হার একটি শব্দ, তার আগে উপসর্গ যুক্ত হয়েছে। এরপরে তোমরা যদি বল তামাটে, এই তামাটে শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়েছে। এই শব্দকে বিশ্লেষণ করলে আমরা তামা এবং তার সাথে টে প্রত্যয় পাবো। তাহলে বোঝা যাচ্ছে যে উপসর্গ যোগে, প্রত্যয় যোগে এবং সমাসের প্রক্রিয়ায় সাধিত শব্দগুলো গঠিত হয়ে থাকে। আর আরেকটি দৃষ্টিকোণ থেকে আমাদের শব্দগুলোকে ভাগ করা যায়, সেই দৃষ্টিকোণটি কি আমরা বলেছি? পদ বিবেচনায়। তো পদ বিবেচনায় আমাদের শব্দগুলোকে 8টি ভাগে ভাগ করা হয়। নিশ্চয়ই তোমরা জানো আমাদের পদ 5 ধরনের ছিল, আমরা সাধারণত জানি। বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ। তো পদ বিবেচনায় আমাদের শব্দকে 8টি ভাগে ভাগ করা হয়। প্রথমে রয়েছে বিশেষ্য, বিশেষণ,
সর্বনাম ক্রিয়া ক্রিয়া বিশেষণ যোজক অনুসর্গ এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা পদ বিবেচনা আমাদের যে বিশেষণ সর্বনাম ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক এবং সর্বশেষ হচ্ছে আবেগ। এই 8টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে পদ বিবেচনা শব্দগুলোকে 8টি ভাগে ভাগ করা হয়। আমরা পরবর্তীতে এই বিভাজনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস শেষ করার পূর্বে আজকে যা আলোচনা করেছে শব্দের শ্রেণী বিভাগ, তার উপর ভিত্তি করে তোমরা হোমওয়ার্ক করবে। দশটি এসকিউ প্রশ্ন তৈরি করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দিতে হবে, নিজেকে পরিবর্তন করা। অর্থাৎ পরিস্থিতি অবস্থা পাল্টে গেছে, পরিবর্তন হয়েছে। এখন শিক্ষা কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক, অর্থাৎ আমাকেও পরিবর্তন হতে হবে। আমাদের প্রতিষ্ঠান যেভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, আমি মনে করি এটি হচ্ছে একটা অনন্য পদ্ধতি। এর মাধ্যমে তোমরা স্বাভাবিক অবস্থায় যেভাবে পড়াশোনা করতে এখন ঠিক সে একইভাবে পড়াশোনা করতে সক্ষম হবে। অতএব নিজেকে পরিবর্তন করে নিয়ে এই কার্যক্রমে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।